সম্মানিত করিমগঞ্জ জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয়, ইন্সপেক্টর স্কুলস মহোদয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহোদয়, আমার প্রিয় ছাত্র ঋষিরাজ মহোদয়, আমার প্রিয় মেন্টরগণ এবং আমার সবচেয়ে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে প্রায় 40 বছর হতে চলেছে আমার এই টিচিং লাইনে। আর কিছুদিনের মধ্যেই আমি এই প্রফেশন থেকে রিটায়ারমেন্টে চলে যাব। যাওয়ার আগে আমি আমার মেন্টর এবং মেন্টিদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলে যাচ্ছি। আজকে এই মেন্টর মেন্টি প্রোগ্রামটা 2022-23 প্রথম লঞ্চ হয়েছিল এবং এই কলেজ থেকে তার শুরু হয়েছিল করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য। আমি খুবই খুশি যে আবারও এই অনুষ্ঠানটি এই কলেজেই হচ্ছে। এই যে সুযোগটা আমার এবং আপনাদের বা আমার প্রিয় ছাত্রীদের সঙ্গে যে আমি যে করতে পারছি তার জন্য আমি অনেক নিজেকে ধন্য মনে করছি। আমি শুরু করছি যে মেন্টর মেন্টি, এই যে মেন্টর মেন্টি যে প্রোগ্রামটা আজকে, আর যার নাম হচ্ছে সংক্ষেপে আরোহণ। আরোহণ মানে হচ্ছে মেন্টর মেন্টি প্রোগ্রাম। আরোহণ বা মেন্টর মেন্টি প্রোগ্রাম, এই মেন্টর মেন্টি শব্দটা অর্থটা কি আমরা সবাই হয়তো জানি, আজকের দিনে সবাই আমরা জানি মেন্টর এবং মেন্টি কি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা সহজভাবে প্রত্যেকটা কথা খুব সহজভাবে গ্রহণ করার বা বোঝার চেষ্টা করবে, তখনই দেখবে যে সেটা চিরদিন মনে থাকবে। আমরা অনেক সময় কি করি, যেমন আমি হাইয়ার এডুকেশন নিয়েছি, আমাকে যদি একটা ছোট ক্লাস করতে দেওয়া হয় তখন কি আমার যে লেভেল, এই যে টিচিং লার্নিং এর যে লেভেলটা, সেই লেভেলটাকে অনেক নিচে নামাতে হবে, তারপর আমি তোমাদের কাছে আমার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পারবো। আমি যদি আমার সেই লেভেলটা মেনটেন করি তাহলে কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছতে পারবো না। সব সময় আমার মেন্টরদের উদ্দেশ্যে সেটাই বলার থাকবে যে আপনারা যে কথাটাই আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবেন তাদের লেভেলে নেমে কথাটা বলবেন, কারণ আপনারা তো অনেক উপরের লেভেল, হাইলি এডুকেটেড। কাজেই তখন কি হবে, মেন্টিরা খুব সহজে বুঝতে পারবে। তো এই যে মেন্টর মেন্টি আমি যে বলছি, হয়তো আমার ছাত্রছাত্রীরা কিছুটা বুঝতে পারছি যে মেন্টর মানে কি, মেন্টি মানে কি। মেন্টর সহজ ভাবে হচ্ছে বাবা মা, আর মেন্টি হচ্ছে সন্তান। তাহলে নিশ্চয়ই আর কোনো ছেলে মেয়ে ভুল করবে না যে মেন্টর কি আর মেন্টি কি। মেন্টর মানে হচ্ছে আমাদের প্রথম বাবা মা, আর মেন্টি হচ্ছে আমরা, সব ছাত্রছাত্রীরা, সন্তানরা। তাহলে বাবা মা তো ঘরের মধ্যে থাকেন, ঘরে যাওয়ার পর সন্তানদের কি করেন, সন্তানদের বিভিন্ন দিক, তোমরা এইভাবে চলো, এইভাবে চলবে না, এইভাবে পড়াশোনা করো, এইভাবে পড়লে এই হবে, এই যে কথাগুলি, তার মানে কি তোমাকে গড়ার জন্যে যেসব কথাবার্তা বাবা মা বলেন সেটাই হচ্ছে একজন মেন্টরের দায়িত্ব। একজন বাবা মা তোমাকে গড়ার জন্যে, মানুষ করার জন্যে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে যেসব কথাবার্তা বলেন সেটাই হচ্ছে একজন মেন্টরের দায়িত্ব, তার মানে একজন মেন্টর। আর যারা এই কথাগুলো গ্রহণ করে তারা হচ্ছে মেন্টি। তাহলে পরিষ্কার তো মেন্টর আর মেন্টি। মেন্টর মানে হচ্ছে যে এইভাবে একটা সন্তানকে বড় করার জন্য যেসব উপদেশ দেয় আর যে উপদেশগুলো গ্রহণ করে সে হচ্ছে মেন্টি। এই হচ্ছে মেন্টর মেন্টির সংজ্ঞা। আমি তোমাদেরকে আমার ছাত্রছাত্রীদেরকে বলবো যে আজকে তোমরা সবাই ক্লাস 9 স্টুডেন্টস। আমি এখানে দেখেছি যে তোমরা সব 9 স্টুডেন্টস। তোমাদের যে পড়াশোনা, তোমরা যে পড়াশোনা করছো, সেই পড়াশোনাতে সবার আগে মনে রাখতে লাগবে যে আমি তো স্কুলে যাচ্ছি, আমি পড়াশোনা করছি স্কুলে, কিন্তু এই পড়াশোনা করতে গিয়ে আমার কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হচ্ছে সেইগুলো সবার আগে তোমার জন্য যে মেন্টর ঠিক করে দেওয়া হয়েছে তাকে বলতে লাগবে। আমি স্কুলে পড়তে গিয়ে আমার যে পড়াশোনা, যে পরিকাঠামো আমি পাচ্ছি, সেইখানে
আমার কি সুবিধা এবং অসুবিধা দুটো দিক আছে, সেগুলো কিন্তু তোমার সঙ্গে যাকে দেওয়া হয়েছে মেন্টর হিসেবে তাকে বলতে লাগবে। বাবা মাকে এখন আর বলার প্রয়োজন নেই, তোমার জন্য একজন মেন্টর সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, ওই মেন্টরকে বলতে লাগবে। এটা হচ্ছে পড়াশোনার ব্যাপারে। তারপর কি, যেহেতু এটা মেন্টর আর মেন্টি ব্যাপার, এখানে পড়াশোনার ব্যাপার শুধু এখানে সীমাবদ্ধ নয়। পড়াশোনার ব্যাপার তো আমরা শিক্ষকের কাছ থেকে পাই, কিন্তু মেন্টর আর মেন্টি ব্যাপারটা এলো কোথার থেকে? এলো এই কারণে যে মেন্টরের দায়িত্ব শুধু পড়াশোনা দেখা নয়, পড়াশোনার বাইরে যেসব একজন সন্তানকে বা একজন ছেলে মেয়েকে বড় হতে গেলে যেসব ব্যাপার দরকার সমস্ত দিক তুলে ধরবে বা তোমাকে সাহায্য করবে এই মেন্টর। এখন আমরা পড়াশোনার দিক তো বলবেই মেন্টরকে, তাছাড়া তোমার যদি স্কুলে যেতে কোনো অসুবিধা হয়, তোমার ধরো টাকা পয়সা বাড়িতে অসুবিধা হচ্ছে, বাবা মা তোমাকে স্কুলে পাঠাতে পারছে না, সে কথাগুলো বলবে। তোমার খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে, সে কথাও বলবে। তোমার যদি শারীরিক স্বাস্থ্যের দিকে কোনো অসুবিধা হয়, তাও তুমি মেন্টরকে বলবে। সমস্ত কথা মেন্টরকে বলবে। এবং এই ক্লাস 9 থেকে 10-এ উঠতে গেলে তোমার পড়াশোনার ব্যাপারে যতটুকু সাহায্য উনি করবেন। কারণ কি, তুমি অসুবিধাগুলো ওনাকে বললে পরে উনি স্কুল টিচারের সঙ্গে যোগাযোগ করে, হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করে, প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে তোমাকে সব সুবিধা দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে কোনো অবস্থাতে তুমি অসুবিধা ভোগ না করো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আজকালকার দিনে নয়, অনেক আগের থেকে এই ট্রেন্ডটা চলছে যে আমরা গার্জিয়ানরা এত বেশি সচেতন যে স্কুলে যে শিক্ষক আছেন তার উপরে ভরসা আমরা করতে পারি না। আমরা কি করি, এই সন্তানকে বাড়িতে আরো অনেক টিচার দিয়ে প্রাইভেট টিউটর নাম দিয়ে ওর উপর অনেক প্রেশার সৃষ্টি করি। এই দিকটা থেকে গার্জিয়ানরা দূরে থাকতে লাগবে। এবং মেন্টরদের দায়িত্ব হচ্ছে এখানে প্রথম যে এই ছেলেকে স্বাধীনভাবে পড়ার সুযোগ করে দেওয়া। কারণ কি, ও স্বাধীনভাবে যদি চিন্তা করতে না পারে, স্কুলে পড়লো, তারপরে বাসায় যাওয়ার পরে আরো 5 জন টিচার, এই যে একটা চাপের মধ্যে থাকে, তখন তার যে মানসিক যে অবস্থা তার কিন্তু খুবই দুরবস্থা হয়ে যায়। কাজে এই দিক দিয়ে ছাত্রীদেরকে সাবধান থাকতে লাগবে যে আমি প্রাইভেট টিউটরের কাছে যাব না, এখন আমার একজন বড় টিউটর আছে, মেন্টর, এবং ওই মেন্টর আমাকে যা অসুবিধা হবে সবকিছু রাস্তা দেখিয়ে দেবে। ঠিক আছে? তারপর আমি বলছি যে আজকে আমরা যে পড়াশোনাটা করি, সেই পড়াশোনাটা আমরা এখানে সবাই যারা বসে আছো, সবার একটা ইচ্ছা আছে, একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য নিয়ে আমি পড়াশোনা করছি। যে লক্ষ্যটা কি? লক্ষ্যটা তোমাদের মধ্যে যারা বসে আছো সবাই একটা লক্ষ্য নিয়ে বসে আছো। আমি অল্প আমার ছাত্রছাত্রীদের বল, তোমাদের লক্ষ্যটা কি? একটু বলবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার না আমার IPS অফিসার হবে? বলো তো দেখি, খুব তাড়াতাড়ি। টিচার। আর বলো, আরো 2-1 বলো। ডক্টর। ইঞ্জিনিয়ার, লয়ার আছে, ইঞ্জিনিয়ার আছে। তা এই যে রাস্তাগুলো, হ্যাঁ, এইগুলো রাস্তাগুলোতে মানে ইঞ্জিনিয়ার হওয়ার প্রবণতা আজকালকার দিনে খুব কমে গিয়েছে। সবাইকে আমি দেখছি ডাক্তার হওয়ার প্রবণতা বেড়ে গেছে। সবাই আমরা ডাক্তার হতে চাই। হ্যাঁ, কেউ চায় না যে আমি একজন IPS অফিসার হই, একজন IAS অফিসার হই। আমার সামনে এই যে বসা তোমাদের সামনে, একজন IPS একজন IAS অফিসার আছেন। উনাদের মতো আমরা হওয়ার চেষ্টা করি। উনাদের মতো যদি হওয়ার চেষ্টা করতে হয়, তাহলে প্রথম থেকেই তোমাকে সেই ধরনের শিক্ষা নিতে হবে। সেই ধরনের শিক্ষা, তার মানে কোনো একটা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে তোমাকে শিক্ষা যদি সীমাবদ্ধ রাখো তাহলে চলবে না। তোমাকে সব খোলা মনে সেই শিক্ষাটা গ্রহণ করতে লাগবে। এবং সবচেয়ে বড় শিক্ষককে আমি ছাত্রছাত্রীদের বলছি, সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে বই। বই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। কাজেই তুমি সবার আগে ভালোভাবে একটা বই পড়বে। আমি মেন্টিদের উদ্দেশ্যে বলছি, তোমরা বই পড়বে এবং বই পড়ার প্রবণতাটা জাগাবে আমার মেন্টররা। আমার মেন্টরদের উদ্দেশ্যে আমি বলছি বারবার যে আজকে আমরা লাইব্রেরি, এত বিশাল লাইব্রেরি স্কুলে আছে, কলেজে আছে, কিন্তু লাইব্রেরির যে ইউজ, যেটা ব্যবহার, সেটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। লাইব্রেরি হচ্ছে সবার চেয়ে বড় একজন শিক্ষক। এই শিক্ষককে যদি আমরা কাজে লাগাতে পারি, তার মানে ওই শিক্ষকের কাছে যদি আমরা যাই, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হব। এবং যদি কোনো অসুবিধা হয় তখনই তো মেন্টর আছেন। একটা বই নিলাম, যদি পড়তে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, আমার মেন্টর আছেন। মেন্টর ঠিক করে দেবেন যে কোন সাবজেক্টের টিচারের সঙ্গে তুমি যোগাযোগ করবে। এইভাবে আমাকে এগোতে লাগবে। আর সায়েন্সে সবাই তো এখানে দেখছি সায়েন্স নিয়েই পড়ার প্রবণতা বেশি, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আর সায়েন্স পড়তে গেলে, আমি একজন সায়েন্সের শিক্ষক, আমি
প্রথম ফিজিক্সের টিচার ছিলাম, কাজেই বলছি যে ফিজিক্সের সায়েন্স নিয়ে পড়া কিন্তু তোমরা যদি পড়তে চাও তাহলে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই যে 4টা সাবজেক্ট আছে একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজে আমি যদি ডাক্তার হতে চাই, একটা মনে রাখবে, আমি বারবার বলছি যে সায়েন্স নিয়ে যারা পড়তে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি ডাক্তার হতে চাও তাহলে এই 4টা সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে পড়বে। কারণ সবাই ভাবে ডাক্তার মানে বায়োলজি, বায়োলজি পড়লেই আমার ডাক্তার মানে হওয়া যায়, কিন্তু না। আজকে বায়োলজি পড়ে ডাক্তার যদি হতে হয় আমার কিন্তু ম্যাথমেটিক্সটা খুবই জরুরি, ফিজিক্সটা খুবই জরুরি। আমি যদি ফিজিক্স এবং ম্যাথমেটিক্সকে বাদ দিয়ে বায়োলজি পড়ে ডাক্তার হতে যাই তাহলে কিন্তু আমি পরীক্ষাতে পাশ করতে পারবো না, যে এন্ট্রান্সটা হয় সেটা পাশ করতে পারবো না। তাহলে বারবার আমি বলছি ডাক্তার হতে গেলে তোমাকে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি তো পড়তেই লাগবে, সঙ্গে বায়োলজিটাও পড়তে লাগবে। আর ইঞ্জিনিয়ার হতে গেলে তো তোমার ফিজিক্স তো লাগবেই, ম্যাথমেটিক্স লাগবে। তো এগুলো সাবজেক্ট কিন্তু ভালোভাবে যদি সুন্দরভাবে পড়ো তাহলে কিন্তু